আজকে আমরা 31 নম্বর লেকচারে রয়েছি। আমরা আগের দিন আইডিয়ালিজম সম্পর্কে কান্টের বক্তব্য এবং আইডিয়ালিজমের বিরুদ্ধে কান্টের আপত্তি এগুলো আলোচনা করছিলাম, এবং আলোচনা করতে গিয়ে আমরা ওখানে কান্টের সেলফ নিয়েও কিছু আলোচনা করেছিলাম। আইডিয়ালিজমের সঙ্গে তো সেলফের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আমরা দেখেছিলাম যে কান্ট প্রথমত হচ্ছে যে আইডিয়ালিজমকে খণ্ডন করছেন, অবজেক্ট গুলোকে আমরা ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করি, অবজেক্ট গুলোকে ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করি। এখন এখানে একটা বড় সমস্যা আছে যে ফিজিক্যাল অবজেক্টকে ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করা মানে কি? এই ফিজিক্যাল অবজেক্টটা হচ্ছে বা এক্সটার্নাল অবজেক্টটা হচ্ছে রিয়েল অবজেক্ট, এবং এটা এম্পিরিক্যালি রিয়েল। এম্পিরিক্যালি রিয়েল বলতে কান্ট বুঝেছেন এটা এক্সপিরিয়েন্সে ধরা পড়ে, ডাইরেক্ট এক্সপিরিয়েন্সে ধরা পড়ে অবজেক্ট। কিন্তু যারা অবজেক্টকে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সে ধরা পড়েন, কান্ট পরে বলেন কান্টের আগে, তারা যে অর্থে বলেছেন কান্ট সে অর্থে বলেন। কান্টের কাছে ডাইরেক্টলি ধরা পড়ে অর্থ হচ্ছে এটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্সে আসে। এখন অন্যদের কাছে, কান্টের আগের যারা, তাদের কাছে যখন তারা রিয়েলিস্ট, যারা রিয়েলিস্ট তারা বলবেন ডাইরেক্টলি ধরা পড়া মানে অবজেক্টটা বাইরে আছে এবং সেটাকে আমরা ডাইরেক্টলি জানি। কান্টের কথাটা সেরকম নয়, অবজেক্টটা বাইরে আছে আমরা ডাইরেক্টলি জানি এরকম নয়। অবজেক্টটাকে আমরা জানি থ্রু কনস্ট্রাকশন। অবজেক্টটাকে আমি কনস্ট্রাক্ট করি মানেই সেটা আনরিয়াল, মনের ব্যাপার এরকম নয়। আমরা একটা তুলনা দিয়ে, একটা অ্যানালজি দিয়ে বুঝতে পারি যে টেবিলটাকে আমরা কনস্ট্রাক্ট করি, টেবিলটা একটা কনস্ট্রাক্ট, তার মানে টেবিলটা মনের বিষয় এমন নয়। কান্টের কাছে ঠিক তেমনি, যে অবজেক্ট গুলো কনস্ট্রাক্ট, কিন্তু কনস্ট্রাক্ট হলে মনের বিষয় নয়। কিন্তু এখানে কেউ বলতেই পারেন যে আমি আসলে ভূমিকা করছি পরের সেকশনটা যাওয়ার জন্য, আগের সেকশনটা আলোচনা হয়ে গেছে, তার থেকেই পরের সেকশনটায় যাওয়ার জন্য আমরা ভূমিকা করছি। আমরা আসলে আজকে ফেনোমেনা আর নোমেনা এর পার্থক্যটা নিয়ে আলোচনা করব, এবং কান্ট কেন নোমেনা আলোচনা মানে স্বীকার করলেন সেটা আলোচনা করব। কেউ এখন আপত্তি করে বলতে পারেন আমরা এই পয়েন্ট পর্যন্ত পৌঁছালাম যে কনস্ট্রাকশন হলেই যে সেটা আনরিয়াল সেটা নয়। এখন যেমন টেবিল কনস্ট্রাকশন কিন্তু আনরিয়াল নয়, ফিজিক্যালি রিয়েল। এখন বলতেই পারেন কেউ যে কান্টের ক্ষেত্রে এই অ্যানালজিটা খাটে না। কেন কান্টের ক্ষেত্রে কেন খাটবে না এই অ্যানালজিটা? তার কারণ হচ্ছে যে টেবিলটা দেখো ফিজিক্যাল অবজেক্ট, যেমন উড, তারপরে নেলস, এসব দিয়ে তৈরি টেবিলটা, এবং তার কনস্ট্রাকশনটা একটা ফিজিক্যাল কনস্ট্রাকশন। কিন্তু কান্টের ক্ষেত্রে যে অবজেক্টের কনস্ট্রাকশন, ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনে আমরা দেখেছিলাম
তার যে অবজেক্টিভ সাইডটা ছিল সেটাই দেখেছিলাম যে কান্টের ক্ষেত্রে অবজেক্টের ডিডাকশনটা হচ্ছে ইনসাইড আউট, অর্থাৎ মনের ভেতর থেকে কনস্ট্রাকশন। কি করে সেন্সিবিলিটি আমাদের ডেটা দেয়, তারপরে আন্ডারস্ট্যান্ডিং তাতে কনসেপ্ট অ্যাপ্লাই করে এবং অবজেক্ট কনস্ট্রাক্টেড হয়, তার একটা বিস্তৃত ব্যাখ্যা কান্ট দিয়েছেন। এখন সেই ব্যাখ্যাটা মানলে টেবিলের সঙ্গে আর তুলনা খাটে না, কারণ টেবিলটা তো ফিজিক্যাল অবজেক্ট দিয়ে তৈরি, কিন্তু কান্ট যে যে এলিমেন্ট দিয়ে অবজেক্টের কনস্ট্রাকশনটা এক্সপ্লেন করছেন, ব্যাখ্যা করছেন, সেই সেই উপাদানগুলো মনের ভেতরের বিষয়, মনের ভেতরের থেকে আসে। তাহলে অবজেক্টটা তো মনের ভেতরের বিষয় হয়ে যায়। মনের ভেতরেও তো আমরা অনেক কিছু কনস্ট্রাক্ট করি। হ্যাঁ, এটা ঠিকই যে কনস্ট্রাক্ট করলেই সেটা মনের বিষয় নয়, যেমন টেবিল, কিন্তু কনস্ট্রাক্ট করলে যে সেটা বাহ্য বিষয় হবেই এমন তো কোনো নিয়ম নেই। মনের ভেতরেও আমরা অনেক কিছু কনস্ট্রাক্ট করি, যেমন সোনার পাহাড়, আকাশ কুসুম, মনের ভেতর কনস্ট্রাক্ট করি, তাহলে সেগুলো মনেরই বিষয়। অবজেক্টটা কেন ফিজিক্যাল বিষয় হবে? এটা উত্তর কার্ট ফেনোমেনন ওমেনের আলোচনায় যতখানি দিয়েছেন তার থেকে বেশি অ্যাম্ফিবলি অফ কনসেপ্টস অফ রিফ্লেকশন এইটাই দিয়েছেন। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। অ্যাম্ফিবলি বাংলা কি হয় দেখি, একটু দেখে নি কি বাংলা করা যায়। এটা এক প্রকার ফ্যালাসি, কিন্তু তার বাংলা কি হয় সেটা ধরো এরকম একটা যদি বাংলা করি, তোমরা আপত্তি করবে কিনা জানি না, আপাতত কাজ চালানোর জন্য। সেটা হচ্ছে যে বাইনারি, ফ্যালাসি অফ বাইনারি। আসলে কান্ট কতগুলো বাইনারি ধরেছেন, যে বাইনারি গুলো লাইবনিজ মেনেছেন এবং তার মধ্যে কি অসুবিধা সেটা দেখাচ্ছেন। তাহলে বিকটিক চিন্তা, সেই চিন্তার মধ্যে কি অসুবিধা সেটা কান্ট দেখাতে চেষ্টা করছেন। এখানে যেন সেইটার একটা রিফ্লেকশন আছে বা প্রিলুড আছে। সেটা হচ্ছে এই যে আমরা যে ইনার আউটারের যে বাইনারিটা যত স্ট্রংলি করি অতটা স্ট্রংলি করা যাবে না। ফিজিক্যাল অবজেক্টটা কনস্ট্রাকশনটা যদিও সেখানে মেন্টাল কনস্ট্রাকশন হয়, কিন্তু সেটা অবজেক্টিভ ইন দ্য সেন্স যে এটা ইন্টার সাবজেক্টিভ। শুধু আমার মনের বিষয় হলে এটা শেয়ারেবল হতো না, যা মনের বিষয় তা শেয়ারেবল হয় না। উইটগেনস্টাইন এই কথাটার উপর খুব জোর দিয়েছেন, যার জন্য উইটগেনস্টাইন প্রাইভেট ল্যাঙ্গুয়েজের বিরুদ্ধে এত কথা বলছেন। বলছেন প্রাইভেট ল্যাঙ্গুয়েজ হয় না। প্রাইভেট ল্যাঙ্গুয়েজ হয় না মানে কি? ইনার মেন্টাল স্টেটস গুলো তাহলে অস্বীকার করতে হবে। আমি জানি আমার মনের ভেতর অনেক রকম থট হয়, কিন্তু উনি বলছেন সেগুলো পাবলিক ল্যাঙ্গুয়েজে হবে।
এই প্রাইভেট আর পাবলিকের পার্থক্যটা প্রথম করেছিলেন জন লক। এই জায়গাটা জন লকের কখনো পড়ানো হয় না কোথাও বা আলোচিত হয় না, কিন্তু লক স্পষ্ট পার্থক্য করেছে। আমার কিছু সাইন আছে, লক সাইন নিয়ে আলোচনা করছেন। সায়েন্স মানে ওই বিজ্ঞান অর্থে সায়েন্স, সাইন অর্থে সাইন নিয়ে আলোচনা করছে। কিছু সাইন আছে প্রাইভেট সাইন, কিছু আছে পাবলিক সাইন। প্রাইভেট সাইন কি, লকের মত বলছি। প্রাইভেট সাইন কি? প্রাইভেট সাইন হচ্ছে আইডিয়াস, যেটা শেয়ারেবল নয়, সেটা আমার কাছে, আমার আইডিয়াটা আমিই বুঝি। পাবলিক সাইন কি? পাবলিক সাইন হচ্ছে ওয়ার্ড। এই আইডিয়াটা যখন ওয়ার্ডে রিপ্রেজেন্টেড হয় তখন সেটা পাবলিক সাইন, সেটা শেয়ারেবল, সেটা শেয়ার করতে পারি। লক কিন্তু এই যে পাবলিক সাইন, এটা নিয়ে বেশি দূর আলোচনা করলেন না। তিনি প্রাইভেট সাইন বা আইডিয়াস নিয়ে আলোচনা করলেন, এবং তোমরা জানো যে প্রাইমারি আইডিয়াস, সেকেন্ডারি আইডিয়াস, এই জাতীয় আলোচনা করতে করতে তিনি অনেক দূর গেছেন। লক, বার্কলি, হিউম সবাই আইডিয়াস এর দিকটা আলোচনা করলেন, পাবলিক সাইন নিয়ে আলোচনাটা করেননি। পরবর্তীকালে যারা ভাষা দার্শনিক, তারা কিন্তু এই সর্বজনীন যে সর্বজনীন যে চিহ্ন বা সংকেত, সেই নিয়ে আলোচনা করছেন। এটা বোধহয় চিহ্ন হবে, সাইন, সর্বজনীন যে চিহ্ন, সেটা নিয়ে আলোচনা করছেন। হ্যাঁ, সিম্বলটাকে সংকেত বলে, সাইনটাকে চিহ্ন বলে। কাজে সর্বজনীন চিহ্ন নিয়ে আলোচনা পরবর্তীকালে যারা ভাষা দার্শনিক তারা করেন। উইটগেনস্টাইনের কাছে কিন্তু চিহ্নগুলো সর্বজনীন হলেই তবেই সেটা শেয়ারেবল। সর্বজনীনতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার শেয়ারেবিলিটি, সেটা অপরের সঙ্গে আদান প্রদান করা যায়। কিন্তু যদি ব্যক্তিগত ভাষা হয়, প্রাইভেট সাইনের মতো কিছু হয়, সেটা আদান প্রদান করা যাবে না, তাহলে সেটার কোনো অর্থ নেই। যেটা শেয়ার করা যায় না, যেটা শেয়ারেবল নয়, সেটার কোনো অর্থ নেই। অর্থ অর্থ আর মিনিং মাস্ট বি শেয়ারেবল। মিনিংটা প্রাইভেট হতে পারে না। আমি টেবিল শব্দকে বলতে বুঝি ডিম, এ তো শেয়ার করতে পারবো না। ডিমের উপর বইটা রাখো, কিংবা ডিমের উপর এক গ্লাস জল রাখো, তুমি আর বুঝলে না, কিন্তু আমার কাছে ডিম মানে টেবিল। তাহলে এটা প্রাইভেট সাইন হলো, এটা শেয়ারেবল নয়। তো এইটাকে মানা যাবে না, উইটগেনস্টাইন বলছেন। এই জন্য তিনি মানে ইনার মেন্টাল স্টেট গুলোকেও উইটগেনস্টাইনের পক্ষে মানা অসম্ভব। ফিজিক্যাল স্টেট বা বিহেভিয়ার দিয়ে তিনি মানতে পারেন, কিন্তু ওইটা মানতে পারবেন না, ইনার স্টেট গুলো, কারণ সেটা প্রাইভেট ল্যাঙ্গুয়েজের মতো, বা ওই আইডিয়াস এর মতো, আইডিয়াস থট এর মতো। কারণ এই বাইনারিটা মানছেন না, এই ইনার আউটারের এই যে বাইনারি, এটা মানছেন না। ইনারটা আউটার, যখন লাইবনিজকে খণ্ডন করবেন, আমরা পরেই পড়বো, তখন দেখবো যে এই বাইনারিটার বিরুদ্ধে ওর আপত্তি আছে, ওর আপত্তি আছে। এখন তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আচ্ছা, 1 মিনিট, আবার এক্সকিউজ মি, কারণ আমার কিছু টেস্ট আছে, আমি একটু জাস্ট টাইম।
তাহলে যেটা ইনার, কনস্ট্রাকশনটা ইনার, কিন্তু সেটা আউটার হয়ে যেতে পারে। আউটার এ অর্থে যে শেয়ারেবল, এই জন্য আউটার। আরেকটা সেন্সে আউটার, যেখানে উনি লাইবনিজকে চেপে ধরবেন। আমার বলাটা অদ্ভুত এই কারণে যে আমি যখন বলি তখন খেয়াল করে দেখবে যে আমি পরে যেটা বলবো সেটা আগে কিছুটা বলে দিই। আমার কেন যেন মনে হয় যে পরের আলোচনাটার সঙ্গে আগের আলোচনাটা যোগ করবার জন্য আগে থেকে একটু বলা দরকার। এখন এই ইনার থেকে আউটার, ইনার টু আউটার, এটা লাইবনিজের সবার ক্ষেত্রেই আছে, সব দার্শনিকের ক্ষেত্রেই আছে। কিন্তু এটা যেহেতু একটা, যদি তুমি একটা স্ট্রিক্ট বাইনারি করো, তাহলে যারা ইনার থেকে শুরু করবেন, যারা বাইরে থেকে শুরু করবেন তারা সবটাকে বাইরের বলবে। যারা ইনার থেকে শুরু করবেন, যেমন লাইবনিজ ইনার থেকে শুরু করলেন, শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালেন কি সবটাই ইনার। আমরা ইনকমপ্লিটলি জানি তাই, কিন্তু যদি কমপ্লিটলি জানি তাহলে জানতে পারবো সবটাই ইনার। আউটার কিছু নেই লাইবনিজের কাছে, তাই জন্য সবই আইডিয়াস, সবই মোনাডস এবং মোনাডের আইডিয়াস, এবং আইডিয়াস গুলো ইনার, ইন্টারনাল টু মোনাডস। মোনাডস আর উইন্ডোলেস, বাইরে থেকে কিছু আসবে না, এবং এই কজালিটি এটসেট্রা সবই কিন্তু ইনার ভেতরেই আছে। কাজে এক্সটার্নাল ওয়ার্ল্ড বলে লাইবনিজের কাছে আর কিছু নেই। কারণ এটাকে খণ্ডন করবেন, করে বলবেন লাইবনিজ একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে ভুল করছেন। সেই পয়েন্টটা হচ্ছে এই অবজেক্ট গুলোর ক্ষেত্রে একটা সেন্সেশন থাকে। সেন্সেশনের অর্থ কি আমরা সেটা বলেছিলাম একদম ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকের শুরুতেই। সেন্সেশন কথাটা কান্ট উল্লেখ করেছিল, একদম প্রথম পাতায় আছে সেন্সেশন কথাটা, এবং সেখানে কান্ট সেন্সেশন কথাটাকে ব্যাখ্যা করেছেন সেন্সেশন কি। এবং সেন্সেশন মানে এক্সপিরিয়েন্স দিয়ে আসে। লাইবনিজের এতদূর গিয়ে বলতে হলো যে এক্সপিরিয়েন্সটা আসলে এক্সটার্নাল কিছু থেকে আসে না, এক্সপিরিয়েন্সটাও ইন্টারনাল। সেই জন্য তিনি বলছেন আমরা বুঝতে পারি না তাই, কিন্তু এক্সপিরিয়েন্সটা ইন্টারনাল এবং ওটা রিজনের পার্ট, ওটা বাইরে থেকে আসে না। আমরা ভুল করে ভাবি ওটা বাইরে থেকে এসেছে। হ্যাঁ, কান্ট সেই এই জায়গাটাকে খণ্ডন করছেন। ওই যখন অ্যাম্পিভোলি নিয়ে আলোচনা করব তখন। আচ্ছা, অ্যাম্ফিবোলির সঙ্গে আমরা দ্বিকোটিক বিভাজনের কথা বলেছিলাম, কিন্তু অ্যাম্ফিবোলি অ্যাজ সাচ দ্বিকোটিক বিভাজন নয়। অ্যাম্ফিবোলি হচ্ছে দ্বিকোটিক বিভাজনের যে সমস্যা, সেইটা, সেই সমস্যাটা তুলে ধরছেন কান্ট। তো এখানে ইনার থেকে আউটার হচ্ছে, এবং ইনার আউটারের যে স্ট্রিক্ট বাউন্ডারি, কান্ট একটা বাউন্ডারি মানছেন, কিন্তু যে স্ট্রিক্ট বাউন্ডারি অন্যান্য ফিলসফিতে আছে, লাইবনিজের ফিলসফিতে আছে, সেটা কান্ট মানছেন। তিনি বলছেন যে ইনার থেকে আউটার হয় এবং আউটারটা রিয়েল আউটার অবজেক্টিভ। এবং আমরা এরপর একটা প্রশ্ন তুলবো, যে প্রশ্নটার উত্তর আমি জানি না, আরো পড়তে হবে, হয়তো বা পাওয়া যাবে না, জানি না। এখন কান্ট তাহলে বললেন যে আউটার অবজেক্টকে আমরা ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করতে পারি। তাহলে কান্ট ডাইরেক্ট রিয়েলিস্ট।
আবার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হয় মানে কান্টের কাছে তো অদ্ভুত ব্যাপার, এক্সপিরিয়েন্স হয় মানে ইনটুইশন থাকে, তার ভেতর কনসেপ্টস থাকে, তার মধ্যে ফর্মস থাকে স্পেস এন্ড টাইমের, আউটার হলে স্পেসের ফর্ম অবশ্যই থাকবে, তাহলে এগুলো সব থাকে, সেটা নিয়ে সেই অবজেক্টটাকে আমি ডাইরেক্টলি এক্সপিরিয়েন্স করি। অনেকটা বৌদ্ধদের মতন মত যে আমার যখন সামান্য লক্ষণের প্রত্যক্ষ হয়, সেখানে সামান্য লক্ষণের প্রত্যক্ষটা হচ্ছে সামান্য লক্ষণটা আরোপিত, কিন্তু শুধুমাত্র সামান্য লক্ষণের প্রত্যক্ষ হয় না, একটা সলাকশন ওর পিছনে থাকে, তার উপরে সামান্য লক্ষণ বসে এবং সলাকশনটাকে আমার প্রত্যক্ষ হয় না, আমি সামান্য লক্ষণ প্রত্যক্ষ করি, কিন্তু প্রত্যক্ষ হয় ডাইরেক্টলি, এটা ডাইরেক্ট জ্ঞান, তাই জন্য প্রত্যক্ষ। কারণ সেরকম বলবেন ওই রকম কনসেপ্টস জড়ানো যে ইনটুইশন, সেটার প্রত্যক্ষ হয়, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হয়। এইবার বললাম একটা যে জটিল প্রশ্ন বা কঠিন প্রশ্ন, জটিল নয় কঠিন প্রশ্ন এখানে উত্থাপিত হবে। আমি যদি অবজেক্টকে ডাইরেক্টলি জানি, তাহলে আমার ভ্রম প্রত্যক্ষ হয় কি করে, দড়িতে সাপের জ্ঞান কি করে হয়? আমি তো দড়িকে সাক্ষাৎ ভাবেই জানবো, তাহলে সর্ববুদ্ধি হবে কি করে? যারা ডাইরেক্ট রিয়েলিস্ট, তাদের কাছে এটা একটা খুব কঠিন প্রশ্ন। নৈয়ায়িকরা ডাইরেক্ট রিয়েলিস্ট, অনেকে বলেন নাইভ রিয়েলিস্ট, কিন্তু নাইভ কথাটা আমার পছন্দ নয়, নাইভ কথাটা, নৈয়ায়িক ভিউটা মোটেই নাইভ নয়, সেটা খুব সাটল ভিউ। নাইভ কথার মধ্যে একটা গ্রসনেস আছে, আনসার্টেনিটি আছে, কিন্তু নৈয়ায়িক ভিউটা খুব সাটল ভিউ, এবং অনেকেই যারা ডাইরেক্ট রিয়েলিস্ট, তারা সাটেলিটি, তাদের বক্তব্যটা খুব সাটল, কারণ তারা জানেন যে এই জায়গাটায় আটকে যাব, সেখানে কিভাবে ব্যাখ্যা করবেন। নৈয়ায়িক কিন্তু ডাইরেক্ট রিয়েলিস্ট হয়েও এটার একটা ব্যাখ্যা দেন, কিভাবে ব্যাখ্যা দেন সেটা তোমাদের এখানে আর আলোচনা করছি না। কিন্তু কান্টের ক্ষেত্রে ব্যাখ্যাটা কি হবে? নৈয়ায়িক যে ব্যাখ্যা দেন, অলৌকিক সন্নিকর্ষ দিয়ে ব্যাখ্যা দেন, কিন্তু কান্ট তো আর অলৌকিক সন্নিকর্ষ মানবেন না, তাহলে তার কাছে ব্যাখ্যাটা কি হবে? কিন্তু দেখো, কান্ট এটা নিয়ে আলোচনা করেননি, অন্তত আমি পাইনি এখনো পর্যন্ত। আসলে কান্টের কি হয়, এত লেয়ার্স, যে একটা জিনিস পড়তে 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 হয়তো দুবার পড়েছি, তিনবার পড়েছি, কিন্তু সেখানে হয়তো সেই পয়েন্টটা চোখে পড়েনি, আবার পরে যখন পড়ছি 1 বছর পরে, তখন গিয়ে মনে হচ্ছে আরে এখানে তো এই পয়েন্টটা রয়েছে এই কথার মধ্যে লুকিয়ে, সেটা বেরিয়ে আসে। তো এখনো পর্যন্ত আমি সেরকম বের করতে পারিনি যে এটা কি বল, একটা ব্যাখ্যা বের করতে পেরেছি কেন কান্ট এটা নিয়ে আলাদা করে আলোচনা করলেন। কান্ট দেখো ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি করছেন, এম্পিরিক্যাল ফিলসফি করছেন না। কাজেই এম্পিরিক্যাল ইলিউশন কি করে হয়, এটা কান্টের মাথা ব্যথা নয়। এম্পিরিক্যাল ইলিউশন কি করে হয়, সেটা সাইকোলজিস্টের মাথা ব্যথা। কান্ট সেখানে যেটা নিয়ে, তাই কান্ট এম্পিরিক্যাল ইলিউশন নিয়ে কথা বলছেন না, কান্ট যেটা নিয়ে আলোচনা করছেন সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন, যেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে আলোচিত। সেখানে ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন নিয়ে কথা বলছেন, যে ইলিউশন গুলো আমাদের ইউনিভার্সাল ইলিউশন। আমাদের কিছু এম্পিরিক্যাল ইলিউশনও ইউনিভার্সাল, দড়িতে সাপের ইলিউশনটা ইউনিভার্সাল নয়, কিন্তু চাঁদকে ছোট দেখা এটা ইউনিভার্সাল ইলিউশন। যখন তুমি জানো যে চাঁদটা ছোট নয়, তখনও তুমি চাঁদকে ছোটই দেখো, এই ইলিউশনটা তোমার হবে, তোমার সেন্সটাই এমন ভাবে তৈরি, সেটা দিয়ে ইলিউশনকে ব্যাখ্যা করা হবে। তাহলে এটা ফিজিওলজিক্যাল ব্যাখ্যা, সেন্স দিয়ে ব্যাখ্যা করছি। ঠিক যেমন দুটো রেল পাটরি
দুটো রেল পাটরি দুটো রেল দূরে গিয়ে জুড়ে যায়। এই ইলিউশনটা আমরা যখন জানি, যেটা আমরা সবাই জানি যেটা জোড়ে না, কিন্তু তবু আমাদের এই ইলিউশনটা হবে, এটা ইউনিভার্সাল ইলিউশন। এবং সেটাকে ব্যাখ্যা করতে গেলে দেখো আমরা সবসময় ফিজিওলজি বা সাইকোলজি দিয়ে ব্যাখ্যা করি, কিংবা কিংবা যে যার চোখ খারাপ সে অনেক কেশোদাম দেখে। আমার যখন চোখ খারাপ হয়ে গেছিল আমি অনেক কেশ দেখতে পেতাম, হেয়ার, ছোট ছোট চোখের সামনে প্রচুর দেখতে পেতাম। সেটা আমার ভিশনটাকে অবস্ট্রাক্ট করে দিত। তো সেগুলো দেখতে পায়, এটা ফিজিওলজিক্যাল বা সাইকোলজিক্যাল হতে পারে। তাহলে এটা ফিজিওলজি দিয়ে ব্যাখ্যাত হবে। এই জন্য কান্ট মনে হয় এই কারণেই কান্ট এম্পিরিক্যাল ইলিউশনকে নিয়ে আলোচনা করেননি, কারণ ওটা ফিজিওলজি ব্যাখ্যা করতে পারে, ফিলোসোফারের ওখানে কিছু করার নেই। কান্ট ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন নিয়ে আলোচনা করেছে। এইবারে ফিরে আসি আমাদের মূল আলোচনা, আগের আলোচনায়, যেটা থেকে আমরা একটু ব্যাখ্যা করতে করতে একটু আশপাশের বিষয় আলোচনা করছিলাম। সেটা হচ্ছে নোমেনা, ফিনোমেনা আর নোমেনার পার্থক্য কি। আমরা একেবারে শুরুতে যখন গ্রন্থটা শুরু হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক দিয়ে, সেখানে একটা শব্দ নিয়ে আমি খুব এমফেসিস দিয়ে পড়িয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। এবং অ্যাপিয়ারেন্স ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলেছিলাম দ্য আনডিটারমিন্ড অবজেক্ট অফ অ্যান এম্পেরিক্যাল ইন্টুইশন। আমরা বলিনি, এটা কান্টের থেকে পড়েছিলাম। দ্য আনডিটারমিন্ড অবজেক্ট অফ অ্যান এম্পেরিক্যাল ইলিউশন। আচ্ছা, লাইবনিজ থেকে আলাদা করে যেটা বলেছিলাম ওই পয়েন্টটা হাইলাইট করি, এমফাসাইজ করি, যে মানে যাতে তোমরা ভুলে না যাও যে লাইবনিজের ফিলসফিতে কেন এরকম আইডিয়ালিজম হচ্ছে। কান্ট বলছেন লাইবনিজ সেন্সেশনের ভূমিকাটা, জ্ঞানের ক্ষেত্রে সেন্সেশনের ভূমিকাটাকে টোটালি ইগনোর করছেন। কান্ট সেন্সেশনের ভূমিকাটার গুরুত্ব অত্যন্ত কান্টের দর্শনে, যার জন্য ইন্টুইশন নিয়ে এত আলোচনা, একটা আলাদা চ্যাপ্টার লিখেছেন অত বড়, যেখানে ইন্টুইশন নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে এস্থেটিক, ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক। তাহলে সেন্সেশন দিয়ে আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডের সাথে যোগাযোগের একমাত্র উপায় হচ্ছে সেন্সেশন কান্টের কাছে। সেন্সেশন দিয়ে কিছু ডেটা আসে। এখন সেন্সেশন যেটাকে আরো ডেভেলপ করলে, সেই সেন্সেশনটা আরো ডেভেলপ করলে আমরা বলি সেন্স এক্সপিরিয়েন্স। কিন্তু কান্টের কাছে তো ইনসাইড আউট সেন্স কি করে হয়। সেন্সটা আমরা এটাও এক্সপ্লেইন করেছিলাম, কান্টের ক্ষেত্রে সেন্সের অর্থটা হচ্ছে যেগুলো আমার কাছে গিভেন। আমরা বলি পঞ্চ ইন্দ্রিয়ে গিভেন, কান্টের ক্ষেত্রে গিভেন। এবং গিভেন সেহেতু আমরা বুঝতে পারি এগুলো আলাদা আলাদা টাইপের। কোনোটা চাক্ষুষ, কোনোটা শ্রৌত্র, এরকম ভাবে আলাদা আলাদা আছে। তাহলে ওরকম আমরা পাঁচটা ইন্দ্রিয় মানি এবং একটা অন্তর ইন্দ্রিয় মানি। এবার তাহলে আমাদের কাছে দুটো শব্দ এলো। আচ্ছা, নুমেনা কি, ফিনোমেনা কি? ফিনোমেনা হচ্ছে আমাদের অ্যাপিয়ারেন্স কে যদি অবভাস করি, তাহলে ফিনোমেনার বাংলা কি হবে? যাই হোক, যা হোক, পরে করবো।
এক্ষুনি এই পার্থক্যটা করতে হবে, কান্ট করেছেন, এই পার্থক্যটা বাংলায়ও করতে হবে, কিন্তু বাংলাটা এক্ষুনি আমার মাথায় আসছে না, ভেবে চিন্তে করতে হবে যে ঠিক ঠিক লাগছে এরকম। এক জায়গায় বলছেন অ্যাপিয়ারেন্স, এক জায়গায় বলছেন ফিনোমেনা। তোমরা তো কনফিউজড হয়ে যাবে যে অ্যাপিয়ারেন্স আর ফিনোমেনা তাহলে পার্থক্য কি হলো। তাহলে অ্যাপিয়ারেন্স থেকে শুরু করি, ফিনোমেনা বল। স্বাভাবিক ভাষায় বললেন আনডিটারমিন্ড অবজেক্ট অফ এম্পিরিক্যাল ইনটুইশন, তাহলে অবজেক্ট অফ এম্পিরিক্যাল ইনটুইশনটা হচ্ছে ফিনোমেনা। এম্পিরিক্যাল ইনটুইশন কেন? কারণ কান্ট দু রকমের ইনটুইশন বলে, এম্পিরিক্যাল ইনটুইশন আর পিওর ইনটুইশন। পিওর ইনটুইশনের অবজেক্ট হচ্ছে স্পেস অ্যান্ড টাইম। স্পেস অ্যান্ড টাইম ফিনোমেনা হতে পারে না, কারণ ফিনোমেনা স্পেস অ্যান্ড টাইমে অকার করে, স্পেস অ্যান্ড টাইমে অকার করে না। যেমন অনেক দর্শনেই বলা হয়েছে দেশকাল কি সর্বব্যাপী। এই ব্যাপ্তিটা যদি দেশকাল হিসাবে বোঝো, তাহলে দেশকাল কি দেশকালে ব্যাপ্ত? এই প্রশ্নটার খুব একটা মানে হয় না, কারণ দেশকাল কি দেশকালে ব্যাপ্ত, এ আবার কি ধরনের কথা? দৈশিক ব্যাপ্তি, কালিক ব্যাপ্তির কথা বলতে পারি, কিন্তু দেশকালের ব্যাপ্তি এটা, এই কথাটার মানে খুব একটা দাঁড়ায় না। দেশকাল ব্যাপ্ত হলে কিসের উপর ব্যাপ্ত হবে? দেশকালের ব্যাপ্তি আছে, তার নিজেরই ব্যাপ্তি আছে, কিন্তু সেটা কিসের ওপর ব্যাপ্তি হবে? একটা মাদুরকে তুমি বিছিয়ে দিতে পারো দেশে, তাহলে তার দৈশিক ব্যাপ্তি আছে, কিন্তু দেশের আবার কিসের দৈশিক ব্যাপ্তি কি করে থাকবে? তার দৈশিক ব্যাপ্তি হবে, তার নিজস্ব ব্যাপ্তি আছে। এখন ফিজিক্যাল অবজেক্ট গুলোর দৈশিক ব্যাপ্তি আছে, এবং আমার যে ইনটুইশন হয়, ইনটুইশনের একটা দৈশিক ব্যাপ্তি আছে, কারণ দেশকালে সেটা প্রেজেন্টেড হয়েছে, দেশকাল নিয়ে আসে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম দে আর আনডিটারমিন্ড, অর্থাৎ তারা ক্যাটেগরাইজড নয়, ক্যাটেগরি অ্যাপ্লাইড হয়নি, তার আগের স্টেজটাকে বলা হচ্ছে। ওই যে র পার্টিকুলারকে বলা হচ্ছে, বেয়ার পার্টিকুলারকে বলা হচ্ছে, দেশ কালে অবস্থিত বেয়ার পার্টিকুলারকে বলা হচ্ছে, যেটা নিছক বিশেষ বা কেবল বিশেষ, সেই বিশেষটাকে বলা হচ্ছে। তার উপর সামান্য আরোপ করে বোঝা হচ্ছে না। এই বিশেষটাকে আমরা সাইকোলজিক্যালি পাই না, ট্রান্সেন্ডেন্টালি পাই। এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। ফিনোমেনা কি? ফিনোমেনা একটা ব্রডার টার্ম, আরো ব্যাপক। অ্যাপিয়ারেন্সটাও ফিনোমেনা। নিয়মটা হচ্ছে সব অ্যাপিয়ারেন্সই ফিনোমেনা, সব ফিনোমেনা অ্যাপিয়ারেন্স নয়। তাহলে ফিনোমেনার মধ্যে আর কি থাকে? ফিনোমেনার মধ্যে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই অ্যাপিয়ারেন্সটা তো দেশকালে আছে, কিন্তু অ্যাপিয়ারেন্সটার মধ্যে, এবং এটা এম্পিরিক্যাল, দেশকালে দেশে আছে মানে এম্পিরিক্যাল, এবং অ্যাপিয়ারেন্সটা এম্পিরিক্যাল, দেশে আছে যেহেতু, কিন্তু সেটা ক্যাটেগরাইজড নয়। কিন্তু যখন সেটা ক্যাটেগরাইজড হয়, তখন সেটা একটা ফুল ফ্লেজেড অবজেক্ট, সেটাও এম্পিরিক্যাল অবজেক্ট। তাহলে এম্পিরিক্যাল অবজেক্ট দু রকমের, একরকম আনক্যাটেগরাইজড, একরকম ক্যাটেগরাইজড। সহজ হয়ে গেল। যেটা আনক্যাটেগরাইজড এম্পিরিক্যাল অবজেক্ট, সেটাকে আমরা বলবো অ্যাপিয়ারেন্স। আর ক্যাটেগরাইজড এবং আনক্যাটেগরাইজড সব রকম অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স, সেগুলোকে নিয়ে বলবো ফিনোমেনা। তাহলে ফিনোমেনা একটা বড় সার্কেল, তার মাঝখানে একটা ছোট সার্কেল, যেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ।
দেখো, অ্যাপিয়ারেন্সের ওয়ার্ল্ড হয় না, কিন্তু ফিনোমিনাল ওয়ার্ল্ড হয়। রাসেলের কাছে অ্যাপিয়ারেন্সের একটা ওয়ার্ল্ড আছে, ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স, আমাদের জ্ঞানের ওয়ার্ল্ড সেটা। কিন্তু কান্টের যে অ্যাপিয়ারেন্স, তার ওয়ার্ল্ড বললে সেটা জ্ঞানের ওয়ার্ল্ড নয়, সেটা আমরা জ্ঞানের, সেটাকে আমরা জানতে পারি না, ধরতে পারি না। জানতে পারি একটা অ্যানালিসিসের মাধ্যমে। ঠিক যেমন ভাবে আমরা নির্বিকল্পককে ধরতে পারি অ্যানালিসিসের মাধ্যমে, আমাদের সাইকোলজিক্যালি আসে না নির্বিকল্পক, ঠিক তেমনি আমরা অ্যাপিয়ারেন্সের ওয়ার্ল্ডটাকে ধরতে পারি অ্যানালিসিসের মাধ্যমে। কিন্তু আমাদের যেটা মানে ফেনোমেনাল ওয়ার্ল্ড, সেটার ওই অ্যাপিয়ারেন্সের অংশটুকু বাদ দিলে বাকি ফিনোমেনাল ওয়ার্ল্ডটা কিন্তু আমাদের সাইকোলজিক্যালি অ্যাভেইলেবল এবং এপিস্টেমোলজিক্যালি অ্যাভেইলেবল। অ্যাপিয়ারেন্সের ওয়ার্ল্ডটা এপিস্টেমোলজিক্যালি অ্যাভেইলেবল নয়, ট্রান্সেন্ডেন্টালি অ্যাভেইলেবল। মানে এম্পিরিক্যাল এপিস্টেমোলজিতে ধরা যাবে না তাকে, তাকে ট্রান্সেন্ডেন্টাল এপিস্টেমোলজিতে ধরতে হবে। কিন্তু অ্যাপিয়ারেন্সের ওয়ার্ল্ডটাকে, অ্যাপিয়ারেন্সের মানে ফিনোমেনাকে তুমি এম্পিরিক্যাল এপিস্টেমোলজি দিয়ে ধরতে পারবে। এটা হচ্ছে ফিনোমেনা। এইবার কান্ট ফিনোমেনা থেকে যাচ্ছে নোমেনাতে। এইখানে কান্টের আর্গুমেন্ট কি? নোমেনাকে তো জানা, মানে নোমেনাল অবজেক্ট গুলোকে জানা যায় না। জানা যায় না কথার অর্থ কি? কান্ট তো জ্ঞানকে বেঁধে দিয়েছেন। জ্ঞান মানেই হচ্ছে ক্যাটেগরাইজড জ্ঞান। তাহলে জ্ঞান কথাটা কান্টের ক্ষেত্রে খুব টেকনিক্যাল এবং খুব লিমিটেড, তার স্কোপটা খুব লিমিটেড। জ্ঞানটা ক্যাটেগরাইজড জ্ঞান, ক্যাটেগরি দিয়ে বুঝতে হবে, এবং ক্যাটেগরির ভ্যালিড অ্যাপ্লিকেশন হচ্ছে ইনটুইশনের উপর। যার ইনটুইশন হয় তার উপরেই ক্যাটেগরিজ অ্যাপ্লাইড হতে পারে। ক্যাটেগরির আর কোনো ভ্যালিড অ্যাপ্লিকেশন নেই। কিন্তু ক্যাটেগরির আর কোনো ভ্যালিড অ্যাপ্লিকেশন নেই বলার মানে এটা নয় ক্যাটেগরির আর কোনো অ্যাপ্লিকেশন নেই। ক্যাটেগরির আর কোনো ভ্যালিড অ্যাপ্লিকেশন, কিন্তু ক্যাটেগরির অ্যাপ্লিকেশন আছে। দেখো, ভারত সরকার ঘোষণা করেছে তুমি পাকিস্তানে যেতে পারো না, তার মানে তুমি পাকিস্তানে যেতে পারো না। তুমি কি সত্যি পাকিস্তানে যেতে পারো না? তুমি দৌড়ে ঢুকে গেলে পাকিস্তানে, সীমার কাঁটাতারের উপর একটা তুমি খুব ভালো পোল ভল্ট দাও, তো পোল ভল্ট দিয়ে সীমার উপরে চলে গেলে পাকিস্তানে তো যেতে পারলে। তার মানে কি? তুমি পাকিস্তানে যেতে, তুমি ভারত সরকার যখন বলছে তুমি পাকিস্তানে যেতে পারবে না, তার মানে হচ্ছে তুমি বৈধভাবে পাকিস্তানে যেতে পারবে না। এখন তুমি বৈধভাবে পাকিস্তানে যেতে পারবে না, অবৈধভাবে তুমি সীমার উপরে চলে গেলে যেতেই পারো। যদি সিকিউরিটি গার্ডের, তুমি সিকিউরিটি ফোর্সের চোখ এড়িয়ে ওপারে চলে যাও। এখানেও ঠিক সেরকম। কান্ট বলছেন যে ক্যাটেগরিজ এর অ্যাপ্লিকেশনের জায়গা হচ্ছে ইনটুইশনের উপর, অন্যখানে অ্যাপ্লাইড হয় না। কথাটার মানে হচ্ছে তার ভ্যালিড অ্যাপ্লিকেশন, অবৈধভাবে সে অ্যাপ্লাইড হতেই পারে। এবং কান্ট এতদূর বলবেন যে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি, প্রবণতা হচ্ছে তার অবৈধ অ্যাপ্লিকেশন করা। কেন সেরকম প্রবণতা আছে সেটা পরে আমরা আলোচনা করব ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে গিয়ে। কিন্তু কান্ট যদি আমাদের সব জ্ঞানকে আটকে ফেলেন ফেনোমেনার মধ্যে, তাহলে নৌমেনাকে তিনি মানতে গেলেন কেন? কি যুক্তিতে নৌমেনাকে মানতে মানতে হবে? কান্টের যুক্তিটা কিন্তু হচ্ছে আর্গুমেন্ট বাই কন্ট্রাস্ট, অর্থাৎ বৈপরীত্যের যুক্তি।
আমরা জানি যখনই আমি বলি কোনো কিছু সাদা, তাহলে কোনো কিছু বা কোনো কিছু লাল, তাহলে কোনো কিছু আছে যা না লাল বা অলাল, না হলে লাল বলার কোনো মানে হয় না। ঠিক তেমনি আমি যদি বলি অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স, তাহলে এমন কিছু নিশ্চয়ই আছে যেটা অবজেক্ট অফ এক্সপিরিয়েন্স নয়। এই যুক্তিতে কান্ট যাচ্ছেন। যেগুলোকে এক্সপিরিয়েন্স করা যাবে না অথচ সেগুলো আছে, এক্সপিরিয়েন্স করা যাবে না অথচ আছে, কি অর্থে বলবো? যেটা আছে এক্সপিরিয়েন্সের অবজেক্ট, সেটা এক্সপিরিয়েন্সের দ্বারাই আছে, অর্থাৎ এক্সপিরিয়েন্সই তার প্রমাণ। কিন্তু অবজেক্টের এক্সপিরিয়েন্স ছাড়া আর কি প্রমাণ হতে পারে? ভেবে দেখো, আর তো কোনো প্রমাণ নেই অবজেক্টের। একটা অবজেক্ট আছে বলতে গেলে তো সেটা এক্সপিরিয়েন্সের দ্বারাই সেটা প্রমাণিত হয়। আর তো কোনো, কেউ বলবেন অনুমানের দ্বারা প্রমাণিত হয়। আরে অনুমানটা তো এক্সপিরিয়েন্স নির্ভর ব্যাপ্তি জ্ঞান লাগে, তার দৃষ্টান্ত লাগে, তাহলে এক্সপিরিয়েন্সের দ্বারাই প্রমাণিত হয়। এবং অনুমানের দৃষ্টান্ত যেহেতু লাগে, সেহেতু যেটা অন্য কোথাও দেখেছি এক্সপিরিয়েন্সের দ্বারা, সেটাই এখানে এক্সপিরিয়েন্সে প্রমাণিত হয়। যেটা কখনো এক্সপিরিয়েন্সে আসেনি, সেটার অস্তিত্ব অনুমানের দ্বারা প্রমাণিত হয় না। হলো এই যে লাস্ট যে কথাটা বললাম, যা কখনো এক্সপিরিয়েন্সে আসেনি তা অনুমানের দ্বারা প্রমাণিত হয় না, এই কথাটা খুব কন্টেনশিয়াস কথা। সবাই এটা মানবেন না। যদি নৈয়ায়িককে জিজ্ঞাসা করো, তারা বলবেন যা কখনো এক্সপিরিয়েন্সে আসেনি তা অনুমানের দ্বারা সিদ্ধ হতে পারে। তাহলে আমরা খুব একটা গ্রে জোনে ঢুকে যাচ্ছি এখন। যে এক্সপিরিয়েন্স হয়নি তা অনুমানের দ্বারা কি করে প্রমাণিত হতে পারে? তা যদি প্রমাণিত না হতে পারে, তাহলে পরমাণু, সে তো কোনোদিন এক্সপিরিয়েন্স হয়নি, হবেও না। অনুমানের দ্বারা এটা সিদ্ধ হয় না। ঈশ্বর অনুমানের দ্বারা সিদ্ধ হবে না। অদৃষ্ট অনুমানের দ্বারা সিদ্ধ হবে না। এরকম বহু জিনিস। তোমার সংস্কার অনুমানের দ্বারা সিদ্ধ হবে না। তোমার আত্মার অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ হবে না। কান্ট বলছেন সত্যি অনুমানের দ্বারা সিদ্ধ হয় না। নৈয়ায়িকরা বলবেন হয়, কান্ট বলবেন হয় না। এরকম হয় না। কান্ট এখানে নৈয়ায়িকের, এইখানেই পয়েন্টে নৈয়ায়িকের থেকেও বেশি নৈয়ায়িক, ভারতীয় দার্শনিকদের থেকেও বেশি ভারতীয় দার্শনিক, যে ওই দৃষ্টান্তের জায়গাটা খুব স্ট্রিক্ট ধরে রাখবেন, স্ট্রিক্টলি ধরে রাখবেন। ওর বাইরে তুমি যেতে পারবে না, ওটাকে এক্সটেন্ড করা যাবে না। তোমার যেহেতু সর্বজ্ঞের অভিজ্ঞতা হয় না, সর্বজ্ঞের অনুমানও হতে পারবে না। নৈয়ায়িক বলবেন সর্বজ্ঞের অভিজ্ঞতা হয় না, কিন্তু সর্বজ্ঞের অনুমান হয়। কান্ট ওই ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিকে দেখাবেন এই অনুমানগুলো দুষ্ট, এই অনুমানগুলো দুষ্ট। এটা কোথায় বলেছেন তিনি? এটার আলোচনা আছে ওই যেগুলো হচ্ছে অ্যান্টিনোমিজ অফ পিওর রিজন। উনি তো ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিকে দুরকম ফ্যালাসি নিয়ে আলোচনা করেছেন, প্যারালজিজম এবং অ্যান্টিনোমিজ। ওই আমি আবার পরের কথা আগে বলে দিচ্ছি, প্যারালজিজম এবং অ্যান্টিনোমিজ। যেখানে অ্যান্টিনোমিজ অফ পিওর রিজন আলোচনা করছেন, সেখানে তিনি আলোচনা করছেন, যদি তোমরা ফার্স্ট এবং সেকেন্ড অ্যান্টিনোমি দেখো, সেখানে এই আলোচনাটা স্পষ্ট হবে। গড এক্সিস্টস, এটা তুমি কিছুতেই প্রমাণ করতে পারবে না, কান্ট বলছে। কারণ তুমি যেই প্রমাণ করতে চাইবে গড এক্সিস্টস, আমি প্রমাণ করে দেবো গড ডাজন্ট এক্সিস্ট। একইভাবে প্রমাণ করে দেবো। তুমি যেই প্রমাণ করবে ফ্রিডম এক্সিস্টস, আমি একই সঙ্গে প্রমাণ করে দেবো ফ্রিডম ডাজন্ট এক্সিস্ট।
কাজে এগুলো অ্যান্টিনমি আছে, এই আর্গুমেন্ট গুলো ভ্যালিড নয়। এবং তুমি কোনো আর্গুমেন্ট এই দুটো যে বিপক্ষ যুক্তি, পরস্পর বিরোধী যুক্তি, সেই পরস্পর বিরোধী যুক্তি দুটো অ্যাকচুয়ালি এটা একটা বিপ্রতিপত্তি যুক্তি। এখানে বিপ্রতিপত্তি দোষ আছে এই যুক্তিগুলোর মধ্যে। কিন্তু বিপ্রতিপত্তিতে নৈয়ায়িক বা মীমাংসক এরা বলবেন বিপ্রতিপত্তি যুক্তিতে আমার যদি একতর পক্ষপাতিনী যুক্তি থাকে, অর্থাৎ একটা পক্ষ বলবত্তর হয়, তাহলে সেখানে আমি একটা পক্ষকে এস্টাবলিশ করে দিতে পারবো, স্থাপন করে দিতে পারবো। কান্ট বলছেন এখানে কোনো পক্ষেই বলবত্তর যুক্তি হয় না, কারণ বলবত্তর যুক্তি হতে গেলে আলটিমেটলি ওটা এক্সপিরিয়েন্স দিয়ে আসতে হবে। এখানে এক্সপিরিয়েন্স দিয়ে কিছু সাপোর্ট পাওয়া যায় না, কাজে কোনো পক্ষেই বলবত্তর যুক্তি পাবে না, যেহেতু একটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড এর বাইরে ওয়ার্ল্ড। তাই এখানে তুমি তোমার বলবত্তর যুক্তি পাওয়ার কোনো চান্স নেই। তাহলে এই যুক্তিগুলো হবে না। কিন্তু তাহলে আমরা নৌমেনাকে মানবো কেন? আবার ফিরে যাই ওই যেখানে আমরা পয়েন্টটা ছেড়েছিলাম সেই জায়গাটায়। নৌমেনাকে মানবো বাই দ্য আর্গুমেন্ট অফ কন্ট্রাস্ট, মানে বাই দ্য আর্গুমেন্ট বাই কন্ট্রাস্ট, মানে বৈপরীত্যের যুক্তি দিয়ে। কোনো কিছু থাকলে তার বিপরীতটাও থাকতে পারে। কাজে আমার মানে এক্সপিরিয়েন্সিয়াল অবজেক্টের ওয়ার্ল্ড আছে, তাহলে এমন অবজেক্টের ওয়ার্ল্ড থাকতে হবে যে অবজেক্টের ওয়ার্ল্ডটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড নয়। যেহেতু সেটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড নয়, সেহেতু সেটা আমাদের জ্ঞানীয় ওয়ার্ল্ড নয়। কারণ কান্ট আগেই দেখিয়ে এসছেন আমাদের জ্ঞানীয় ওয়ার্ল্ড বা ওয়ার্ল্ড অফ নলেজ ইজ কনফাইন্ড উইদিন দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার এক্সপিরিয়েন্স। আমাদের অভিজ্ঞতার, বাস্তব এবং সম্ভাব্য অভিজ্ঞতার জগতের মধ্যেই আমাদের জ্ঞান সীমিত। তাই ওই জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান হয় না। কিন্তু কান্ট ট্রান্সেন্ডেন্টাল মানে ডায়ালেক্টিকে গিয়ে দেখাবেন এই জগৎ সম্পর্কে জ্ঞান না হলেও এই জগতের মানে এই জগৎকে স্বীকার করা আমাদের পক্ষে আবশ্যিক। এখানেই দেখালেন এই জগৎকে স্বীকার করা আমাদের পক্ষে আবশ্যিক। এবং তিনি মনে করছেন এই জগতের কিছু কিছু বস্তু না স্বীকার করলে এই জগতের কিছু কিছু বস্তু স্বীকার না করলে আমাদের বাস্তব জীবন চলবে না। সেটার জন্য কান্ট আরেকটা বই লিখেছেন, ক্রিটিক অফ পিওর প্র্যাকটিক্যাল রিজন। অনেকেই ওটাকে বলেন মানে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন। সেখানে বক্তব্য হচ্ছে, মানে অনেক বক্তব্য আছে, তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে যে আমাদের ব্যবহারিক জীবন চালাতে গেলে কিছু কিছু জিনিস আমাদের ধরে নিতে হয়, মেনে নিতে হয়। এই জিনিসগুলো না মানলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা বা ব্যবহারিক জীবন চলবে না। কিন্তু এই জিনিসগুলো এমনই, এগুলোকে প্রমাণ করা যায় না। তার মধ্যে প্রথম হলো পার্মানেন্স অফ দ্য সেলফ। সেলফটা আছে। দেখো বৌদ্ধদের খুব সমস্যা এইখানে,
যে বৌদ্ধরা উঠে সকালে দাঁত ব্রাশ করবেন কেন? করার দরকার নেই। সকালে বা রাত্রে যখনই দাঁত ব্রাশ করেন, কেন করবেন? করার দরকার নেই। কারণ সেলফটা তো আনরিয়াল, মোমেন্টারি, পার্মানেন্ট সেলফ নেই। কালকে যে থাকবে তার জন্য আজকে আমি দাঁত ব্রাশ করবো কেন? আমার কি স্বার্থ আছে? এই সমস্যা হয়। বৌদ্ধরা নিজের মতন করে এর একটা ব্যাখ্যা দিয়েছেন। তারা একরকম 2 tier রিয়েলিটি মানেন। বলবেন সেলফটা আছে আরেকটা অন্য টিয়ারে, যেমন সমৃদ্ধি সৎ। কান্ট ওরকম 2 tier রিয়েলিটি মানেন না। হ্যাঁ, এক অর্থে মানেন, তবে ওই অর্থে নয়। কান্টেরও দুটো টিয়ার আছে, দুটো স্তর আছে, একটা হচ্ছে ফিনোমেনা আর একটা হচ্ছে নোমেনা। আমরা দেখবো পরে গিয়ে, মানে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে গিয়ে দেখবো যে কান্ট যেখানে প্যারালজিজম গুলো আলোচনা করছেন, সেইখানে বলছেন যে সেলফের পার্মানেন্স, সেলফ মানা, উনি বলছেন রেশনাল সাইকোলজি, রেশনাল সাইকোলজি অ্যাজ সাচ, যেটা তুমি রিজন দিয়ে সেলফকে আবিষ্কার করে ফেলতে পারো, যেটা ডেকার্ট বলেন, নোয়াইক বলেন, এরকম অনেকেই বলেন। সেলফের জ্ঞান আমাদের হয়, রিজন দিয়ে বুঝতে পারি একটা সেলফ বলে কিছু আছে। এমনকি বার্কলি বলেন, লক বলেন, রেশনাল সাইকোলজিকে তিনি অস্বীকার করছেন, ওটাকে সাইকোলজি বলছেন এবং সেটাকে অস্বীকার করছেন, বলছেন এরকম ভাবে প্রমাণ করা যায় না। সাইকোলজি আবার রেশনাল হতে পারে নাকি? সাইকোলজি তো এক্সপেরিমেন্টাল বা এম্পেরিক্যাল, সেটা আবার রেশনাল হবে কি করে? সাইকোলজি বারবার আমরা এক্সপিরিয়েন্স এটা দেখি, এটা দেখি দেখি, তাহলে মানুষের মনটা এইভাবে কাজ করে, সেটাকে বলা হয় সাইকোলজি। জাস্ট মিনিট। হ্যাঁ, ওটাকে বলে সাইকোলজি। কান্ট বলছেন সাইকোলজি দিয়ে সেলফকে ধরা যাবে না, রেশনাল সাইকোলজি দিয়ে সেলফকে ধরে, এম্পিরিক্যাল সাইকোলজি তো ধরাই যাবেই না। হ্যাঁ, একটা এম্পিরিক্যাল সেলফ মেনেছেন, সেটা আমরা আগে দেখেছি। যেখানে রেফিউটেশন অফ আইডিয়ালিজমের আলোচনা করছিলাম, সেখানে আমরা দেখেছি যে এম্পিরিক্যাল সেলফ বলে একটা কিছু মেনেছেন। কিন্তু ওই রকম রেশনাল সেলফ বা রেশনাল সাইকোলজির যে সেলফ, সেটাকে মানে মানলে সেই আর্গুমেন্ট গুলো, যে আর্গুমেন্ট দিয়ে মানা হয়, সেই আর্গুমেন্ট গুলোর মধ্যে প্যারালজিজম আছে। প্যারালেলিজম মানে একটা সেটা এক রকমের দোষ হয়, সেখানে একটা ট্রান্সেন্ডেন্টাল ফ্যালাসি হয়। সেটা হচ্ছে ফ্যালাসি অফ হুইচ ইজ কম্পারেবল উইথ ফ্যালাসি অফ 4 টার্মস। আমাদের একটা সিলোজিজমে যদি 4 টার্মস থাকে, তাহলে একটা ফ্যালাসি হয় সেরকম একটা ফ্যালাসি, চতুষ্পদী দোষ, এরকম একটা দোষ হয়। ঠিক একইভাবে সেগুলো আমরা ধরে ধরে আলোচনা করব। সেলফের পার্মানেন্স, এটাকে মানলেও সেরকম একটা দোষ হয়। কিন্তু কান্ট বলছেন দোষ হলেও এগুলোকে আমাদের মানতে হবে। তাহলে আমাদের দুটো অপশন, আমি সেলফকে মানবো অথবা মানবো না। আরেকটা, আমি সেলফের
স্থায়িত্ব মানব না মানব না। আমি স্বাধীনতা, ইচ্ছার স্বাধীনতা মানব না মানব না। কোনো পক্ষে যুক্তি দেওয়া যাবে না, যুক্তিগুলো দুষ্ট, চতুষ্পদ ঘটিত দোষ হয় যুক্তিগুলোতে। ঈশ্বর, আমি ঈশ্বর মানব না মানব না। ঈশ্বর, স্বাধীনতা, এগুলো মানতে গেলে ওই অ্যাম্বিভ্যালি হয়। সেলফ মানতে গেলে প্যারালালিজম হয়। আর ঈশ্বর অ্যাম্বিভ্যালি গুলো বললাম যে বিপ্রতিপত্তি যুক্তি আছে, এরকম যুক্তি। ঈশ্বর মানতে গেলে, ফ্রিডম বা স্বাধীনতা মানতে গেলে এগুলো হয়। কিন্তু তারপরের পয়েন্ট আমার দুটো, তাহলে এগুলো সব নুমেনাল ব্যাপার। মানবো কি মানবো না এগুলো তাহলে বলে দাও, নেই, হয় না। কিন্তু সেই প্রশ্ন, মানবো কি মানবো না, উত্তরটা কি হবে? যখন তোমার সপক্ষে কোনো জোরালো যুক্তি নেই তখন মেনো না। না, কান্টের সেটা যুক্তি নয়। যুক্তিটা হলো, এখানে একটা প্র্যাগমেটিক যুক্তি দিচ্ছেন। মানলে কি হয়, না মানলে কি হয়। এগুলোকে না মানলে আমার প্র্যাকটিক্যাল লাইফ চলবে না। মানলে আমার প্র্যাকটিক্যাল লাইফ ঠিকভাবে চলবে। সেই জন্য এগুলোকে মানবো, প্রমাণ করতে পারবো না, সেই জন্য এগুলো আছে। তাহলে এক ধরনের জিনিস আছে যেগুলো এক্সপিরিয়েন্সের দ্বারা আছে, এক্সপিরিয়েন্স দ্বারা প্রমাণিত হয়ে আছে। এক ধরনের জিনিস যেগুলো পস্টুলেট হিসাবে, আমার প্রিসাপোজিশন হিসাবে আছে। আমার যে কোনো ব্যবহারিক কাজের জন্য, ওই যেমন বললাম খুব সহজ কাজ, তুমি দাঁত ব্রাশ করবে কি করবে না, এটার জন্য তোমার পার্মানেন্স অফ দ্য সেলফ এটা মানতে হবে। তোমার ভবিষ্যতে দাঁতের ব্যথা হবে এটা ভেবে তুমি আজকে দাঁত ব্রাশ করছো, তার মানে কি তোমার সেলফের পার্মানেন্স আছে, এটা প্রুভ করতে পারবে না। কিন্তু ওইটা না মানলে তোমার আজকে দাঁত ব্রাশ করার কোনো মানে হয় না। মানে দাঁতে ঝাড়ু ঘষার কোনো মানে হয় না। তুমি যদি মানো যে তোমার সত্তাটা, তোমার আত্মা, আত্মা মানে যাই বোঝো, শরীর নিয়ে বোঝো, শরীর বাদ দিয়ে বোঝো, হোয়াট এভার, সে আত্মার স্থায়িত্ব আছে, নিত্যত্ব বলছি না, স্থায়িত্ব আছে, পার্মানেন্স আছে, তাহলেই তুমি সেই কাজটা করবে। একইভাবে তোমার কোনো কাজের জন্য তুমি কেন পাকিস্তানে এখন ঢুকেছো, পাকিস্তানে ঢোকা বারণ, কেন ঢুকেছো, তোমাকে ধরে সাজা দেবো আমি, ধরে যাক আমি মোদি কিংবা অমিত শাহ, তোমায় ধরে সাজা দেবো তুমি কেন পাকিস্তানে ঢুকেছো, তখনই পারবো যদি আমি ধরে নিই তোমার ইচ্ছার স্বাধীনতা আছে। কেন ওই টেরোরিস্টদের ধরে সাজা দেওয়া হবে, তখনই সাজা দেওয়া হবে যদি এটা ধরে নেওয়া হয় তাদের ইচ্ছার স্বাধীনতা আছে। কিন্তু ইচ্ছার স্বাধীনতা কিছুভাবেই, কান্ট দেখাচ্ছেন ইচ্ছার স্বাধীনতা কিছুতেই প্রমাণ করা যাবে না, প্রমাণ করার কোনো রাস্তা নেই। কিন্তু আমাদের মানতে হবে, নাহলে হাত গুটিয়ে বসে থাকো, আইন আদালত সব তুলে দাও, সিকিউরিটি ফোর্স তুলে দাও, কালকে আর কাজে যেও না। তোমার তো কোনো ইচ্ছার স্বাধীনতা নেই, তুমি ইচ্ছা করলে যেতেও পারবে না। তোমায় আমি কোনো উপদেশ দিতে পারবো না যে অমুক বইটা পড়ে রাখো, তুমি তো পড়ে দেখো বলার কোনো মানেই নেই। তাহলে কান্ট কিন্তু তাহলে দেখো কিরকম একটা, মানে পাকাল মাছের মতন খেলছেন, যে আমি কাদার মধ্যে থাকবো, গায়ে কাদা মাখবো না, আমি এপারও ওপারও সাঁতারও কাটিবো,
তবু জল তো ছোবো না, আমার যেমন বেনি তেমনি রবে, আমি চুল ভিজাবো না। তিনি পুরো তার এপিস্টোমোলজিতে বলে এসেছেন যে আমাদের যে ওয়ার্ল্ডের জ্ঞান হয় সেই ওয়ার্ল্ডটা ডিটারমিন্ড ওয়ার্ল্ড। তাহলে ফ্রিডমের জায়গা কোথায়? ফ্রিডম বলে তো কিছু নেই সেই ওয়ার্ল্ডটা, সেটা পুরোপুরি নিউটনিয়ান ল অনুসারে চলে। কিন্তু এইখানে এসে উনি কায়দা করে এটা, তার প্রিলিউডটা এখানে যার জন্য বললাম, তিনি ডায়ালেকটিকে গিয়ে এটাকে নিয়ে অনেক আলোচনা করবেন, কিন্তু এখানে বলছেন ফিনোমেনা বাইরে একটা নোমেনা বলে আছে, জানেন বলে বলছেন না, মানেন বলে বলছেন। এটা মানতে হবে। কেন মানতে হবে তার রিজন গুলো এই। এখন তোমাদের প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, আরেকটা জিনিস, আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছি। তাহলে যা কিছু স্পেস অ্যান্ড টাইমে ইনটুইটেড হয় সে অবজেক্ট গুলোই হচ্ছে ফেনোমেনা। সেটা ক্যাটেগরাইজড হোক মানে একটু সাম আপ করছে, সেটা ক্যাটেগরাইজড হোক আর আনক্যাটেগরাইজড হোক। আরেকটা, নোমেনার আবার দুটো অর্থ আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। একটা নেগেটিভ অর্থ আর একটা পজিটিভ অর্থ। নোমেনার নেগেটিভ অর্থটা কি? আগেই আমরা বলেছি নেগেটিভ অর্থটা, যে যেগুলো আমাদের, যে অবজেক্ট গুলোর আমাদের ইনটুইশন হয় সেই অবজেক্ট গুলো তো হচ্ছে, সেই অবজেক্ট গুলোকে নিয়ে হচ্ছে ফিনোমেনা। তাহলে নোমেনা কি বোঝাই যাচ্ছে নেগেটিভলি? যে অবজেক্ট গুলোর আমাদের ইনটুইশন হয় না সেই অবজেক্ট গুলো নিয়ে হচ্ছে নোমেনা। ইনটুইশন হয় না যে অবজেক্টের, সেগুলোর হচ্ছে নোমেনা, নোমেনাল অবজেক্ট। এটা নেগেটিভ অর্থ। পজিটিভ সেন্সটা কি? পজিটিভ সেন্সটা হচ্ছে আমাদের এমন কিছু অবজেক্ট আছে যেগুলোর আমাদের এম্পিরিক্যাল ইনটুইশন হয়, আর এমন কিছু অবজেক্ট আছে যেগুলোর আমাদের রেশনাল ইনটুইশন হয়, যেমন কজালিটি, রেশনাল ইনটুইশন হয়। গড সম্পর্কে আমাদের রেশনাল, এক্সিস্টেন্স অফ গড সম্পর্কে আমাদের রেশনাল ইনটুইশন হয়। এই অবজেক্ট গুলো হচ্ছে নোমেনাল অবজেক্ট, যেগুলো সম্পর্কে আমাদের রেশনাল ইনটুইশন হয়। কান্ট এই সেকেন্ড সেন্সে অর্থাৎ পজিটিভ সেন্সে নোমেনা মানেন না। তাহলে কান্টের সেন্সটা হচ্ছে, কান্টের নোমেনার সেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্স, যে objects which are not noumenal objects are objects which are not intuited. আর পজিটিভ সেন্সে হচ্ছে noumenal objects are objects of rational intuition. Kant doesn't accept rational intuition. যেভাবে ন্যাশনালিস্টরা ন্যাশনাল ইনটুইশন মেনেছিলেন, কান্ট সেই ন্যাশনাল ইনটুইশন মানেন না। কাজেই কান্টের কাছে পজিটিভ সেন্সে নোমেনা নেই, নেগেটিভ সেন্সে নোমেনা আছে। আমি এখানে শেষ হলাম, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। স্যার, একটা ছোট জায়গা একটু জাস্ট ক্লিয়ার করতে চাইছি। সেটা হচ্ছে, যেখানে আপনি ইচ্ছা স্বাধীনতার কথাটা বললেন এবং এক্সাম্পল হিসাবে বললেন ওই টেররিস্টদের কথা, যে তাদের ইচ্ছা স্বাধীনতা আছে বলে আমরা মানে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এখানে পার্টিকুলার ওই কেসটাতেই বলছি যে এরকম তো একটা আমাদের আমরা জানি যে এইরকম একটা কিছু লোককে ধরে তাদেরকে এমন ভাবে ট্রেন করা হয় যে সেখানে তাদের ব্যক্তিগত ইচ্ছার কোনো ভূমিকা নেই, যা কমান্ড দেওয়া হবে সেটা ফলো করতে তারা বাধ্য। হ্যাঁ, যেমন আর যদি একটুখানি আরো
ফ্যান্টাসির দিকে যাই, তাহলে সেই মগজ ধোলাইয়ের কথা যেরকম যা বলে দেওয়া হয়েছে সেইভাবে যান্ত্রিক ভাবেই করবে, মানে তারা বাকি কাজকর্ম জৈবিকভাবে মানুষের মতো করলেও এই পার্টিকুলার কেসে তারা কমান্ডের বাইরে এক চুলো নড়তে পারবে না। তো এই যে কিন্তু যখন তারা ধরা পড়ছে তখন তারা সাজা পাচ্ছে। তো এখানে ইচ্ছা স্বাধীনতার ব্যাখ্যাটা কিভাবে হবে? না, এখানে একেবারে খুব সিম্পল ইচ্ছা স্বাধীনতার ব্যাখ্যা। দেখো, ইচ্ছার স্বাধীনতার ব্যাখ্যাটা হচ্ছে তোমার সাজা বা তোমার রেসপন্সিবিলিটি, সাজা পর্যন্ত যাচ্ছে না, তোমার রেসপন্সিবিলিটি ইজ প্রপোর্শনেট টু ইয়োর ফ্রিডম অফ উইল। যার মগজ ধোলাই হয়েছে তার তো ইচ্ছা স্বাধীনতা নেই, তার রেসপন্সিবিলিটিও নেই। মগজ ধৌত ব্যক্তিকে তো সাজা দেওয়া হবে না, সাজা দেওয়া হলে যে মগজ ধোলাই করছে তার সাজা হবে। মগজ ধৌত ব্যক্তি তো ওইভাবে ওই রকমই করবে, কারণ তাকে ওইভাবে করা হচ্ছে, সে তো একটা মেশিন। একটা রোবটকে তো আমরা কোনোদিন সাজা দিই না, ঠিক ও একটা রোবট, তখন রোবট হয়ে গেছে, সে কমেন্টটা শুনে চলে। মানে আগে সাইকোলজিতে, একটু পুরনো সাইকোলজিতে এখনো কেউ কেউ মানেন, হিপনোটিজম বলে একটা জিনিস মানা হতো, এখনো কেউ কেউ মানেন। তো হিপনোটিজম, যে হিপনোটাইজড, সে হিপনোটাইজারের দ্বারা প্রভাবিত, সে সেইভাবে করছে। এখন হিপনোটাইজড অবস্থায় যেটা হয়, যেটা সে করে, সেটার জন্য তো সে, কিংবা আন্ডার ড্রাগের আন্ডারে সে যেটা করে, সেটার জন্য তো সে রেসপন্সিবল নয়। হ্যাঁ, ড্রাগটা যদি সে নিজে নেয়, স্বেচ্ছায় নেয়, ড্রাগটা স্বেচ্ছায় নেওয়ার ক্ষেত্রে তার কিন্তু ইচ্ছা স্বাধীনতা আছে, এবং সে জেনে কনসিকোয়েন্সেস কি হতে পারে সেটা জেনেই সে ড্রাগ নিয়েছে বা অ্যালকোহল নিয়েছে, নিয়ে ড্রাইভ করছে, তখন সেইটার জন্য, সেই একটার জন্য, সেই জেনে শুনে অ্যালকোহল নিয়ে ড্রাইভ করা, এই একটার জন্য তাকে সাজা দেওয়া হয়। কিন্তু একটা যে রেজাল্টটা হয় সেটার জন্য তারপরে তো মেকানিক্যাল ব্যাপারটা হয়ে যায়, কাজে সেটার জন্য তার রেসপন্সিবিলিটি ধরা হয় না। আচ্ছা বলো, হ্যাঁ, তাহলে বলো। স্যার মানে বলছিলাম এই ক্ষেত্রে তাহলে তো বিষয়টা তাহলে চাপিয়ে দেওয়া হলো এই আপনি যে পার্টিকুলার এক্সাম্পলটা দিলেন সেটা নিয়ে ভাবছিলাম যে তাহলে তো এটা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কমেন্ট মেনে ক্রাইমটা করেছে, হুম। সেই ব্যক্তিকে ধরে সাজা দেওয়াটা এটা তো তাহলে ঠিক হলো না। মানে সেও তো কোথায় চাপিয়ে দেওয়া একটা ইয়ের শিকার। না, ওই দেখো সিনেমার যে মগজ ধোলাই আর না, এই মগজ মগজ, ধোলাই না স্যার, আপনি যেটা টেররিস্টের কেসে বললেন। হুম, এখানে দেখো সাজাটা চাপিয়ে দেওয়া হলো না, কারণ হচ্ছে টেরোরিস্টের এই ফ্রিডম ছিল যে ও ওই ট্রেনিংটার ভিতর যাবে কিনা বা ওই ফেথটার ভিতর যাবে কিনা। হুম, ফেথটা তোমার নেওয়ার ক্ষেত্রে একটা ফ্রিডম আছে, ফেথটা যদিও তোমাকে ইনজেক্ট করা হয়, কিন্তু তুমি একসময় নো বলতে পারো, এই স্বাধীনতাটা আছে তোমার, তুমি নো বলনি। রাইট। এবং এখানে আরেকটা জিনিস ধরে নেওয়া হচ্ছে, তোমার র্যাশনালিটিকে প্রিসাপোজ করে নেওয়া হচ্ছে, যে তুমি র্যাশনাল, তুমি যতই ইরেশনাল কাজ করো তোমার ভেতর একটা র্যাশনালিটি আছে। তোমাকে যখন ওই ফেথটা তোমার ভেতর ইনজেক্ট করা হয় বা ইনডিউস করা হয়, তখন তোমার একটা র্যাশনালিটি দিয়ে তুমি বলতে পারো যে না, এটা আমার ভেতর করো না আর, বা আমি নেব না, তুমি হুম, অপোজ করতে পারো। কিন্তু সেটা তুমি করোনি, তুমি সেটার কিছু বেনিফিট পাচ্ছিলে, সেটার কিছু কমফোর্ট পাচ্ছিলে, কমফোর্ট অফ কমিউনিটি সাপোর্ট অর হোয়াট এভার, তাই জন্য তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো। তার কনসিকুয়েন্স গুলো তুমি জানতে, জেনে বা না জেনে তুমি এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো কিছু বেনিফিটের জন্য, যে কমিউনিটি সাপোর্ট পাবো, আমার আখরিয়াতে ভালো হবে। হ্যাঁ, তো আখরিয়াতে কি হবে, না হলে আমি জবাব দিতে পারবো না আখরিয়াতে, তা তুমি মেনে নিয়েছো। তো সবসময় তো নিজের ভালো দেখছো, ভালোটা তো ভালোই বোঝো, হুম। আর অন্যের খারাপটা তখন বুঝতে পারছো না, এটা তো হতে পারে না। এটা কি কোথাও ওই সার্ট্রিয়ান কনসেপ্ট অফ ফ্রিডমের কাছাকাছি যায় বা সিমিলারিটি আছে বলতে পারি? ভাবতে হবে, জানো তো, তুমি যদি ভাবো এক্ষুনি প্রশ্ন করলে সব না, না, তা আমি নয় জবাব স্যার। দিয়ে দিতে আমার পারবো।
একটা আবঝা মনে এলো তাই জাস্ট প্রশ্নটা রাখলাম, সেটা অবশ্যই নয়। দেখো, Thank you. ছাত্রের কাছে ফ্রিডমটাই রিয়েল এবং ওটা অ্যাবসলিউট। ছাত্রীর আপত্তিটা কোথায়? ছাত্রীর আপত্তি ছাত্রীর সাথে ওই কমিউনিস্টদের লাভের টাইপ অফ রিলেশনশিপ ছিল। কমিউনিস্টরা তো অ্যাবসলিউট ফ্রিডম মানবেন না, বরং তারা ফ্রিডমের নেগেশনের দিকে যাবেন অনেকটাই। কিন্তু ছাত্রে তো একদম অ্যাবসলিউট ফ্রিডম, এবং অ্যাবসলিউট ফ্রিডম মানে কি? একদম একদম স্ট্রঞ্জ ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়াল একদম ডিটারমিন করতে পারে। কিন্তু কমিউনিস্টদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল হলো সোশ্যালি ডিটারমিন্ড। এই জায়গায় একটা ঘোরতর পার্থক্য হয়ে যাচ্ছে। কাজে তুমি যদি অমুক ক্লাসে থাকো, তাহলে তুমি তমুক ক্লাসেরই, ওই ক্লাসেরই তোমার সাইকোলজি হবে। তার প্যারামিটারের মধ্যে থেকে তোমার ফ্রিডম, তার বাইরে তোমার ফ্রিডম নেই। ইউ আর ইন চেঞ্জ। তুমি আরেকটা ক্লাসে থাকলে তুমি আরেক রকম ফ্রিডম পাবে। এখন ছাত্রের কাছে তো ফ্রিডম অ্যাবসলিউট, গার্ডের কাছে ফ্রিডম একেবারে নেই। ফ্রিডমটা প্রিসাপোজিশন, তাহলে এটা একটা আলাদা পজিশন হলো। এটা একটা প্রিসাপোজিশন হিসাবে আছে। আমি অ্যাক্ট করি, ওই আবার সেই ট্রান্সেন্ডেন্টাল আর্গুমেন্ট, আমি অ্যাক্ট করি, এই অ্যাক্ট গুলো করতে গেলে ওই ফ্রিডমটাকে ধরে নিয়ে অ্যাক্ট করি। কিন্তু ফ্রিডম একটা এক্সিস্টেন্সিয়াল এন্টিটি, এটা তো কান্ট বলতে চাইবেন না। মানে এক্ষুনি আমার এরকম একটা রিয়াকশন হচ্ছে, আরো পড়লে হয়তো অন্য কথা আরো বলতে পারবো। মানে জায়গাটা তুমি বললে বলে আমি এখন ভাবতে গিয়ে এরকম ভাবছি অফেন। কিন্তু আমারও এই জায়গাটাই মনে হলো বলে জাস্ট প্রসঙ্গটা রাখলাম এই পর্যন্ত। তুমিও ভেবে দেখো কি দাঁড়াবে। এবং আমি এরকম অফহ্যান্ড যা মনে হলো সেটা বললাম, কিন্তু আরো ওই জায়গাটা ভাবার জায়গা আছে সত্যি করে। দুটো ফিলসফিক্যাল সিস্টেম, এরা তো সিস্টেম বিল্ডার্স। দুটো ফিলসফিক্যাল সিস্টেমকে ঝট করে মানে কম্পেয়ার করে দেওয়ার মধ্যে অনেক রিস্ক থাকে, অনেক ভুলের সম্ভাবনা থাকে। তো সেটার জন্য এটা তোমরাও ভেবে দেখো। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে এখানে আমি মানে এ করি।